নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গত 14 তারিখ অর্থাৎ গত পরশুদিন হঠাৎ করেই ইউএস এর প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীকে একটা ফোন করেন এবং সেই ফোনটা যথেষ্ট একটা দীর্ঘ সময় ধরে। জেনারেলি এই ধরনের পলিটিক্যাল লিডারদের এত বড় ডিসকাশন খুব কম হয়। এই ডিসকাশনটা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই ডিসকাশনটা 40 মিনিট ধরে চলেছে। এবার দুটো এই ধরনের বড় পাওয়ারফুল দেশের জন্য দুটো পাওয়ারফুল দেশের লিডারদের এই 40 মিনিটের কনভারসেশনে অনেক কিছু থাকে। তো যাই হোক, এই ধরনের কনভারসেশনের ভিতরে কি কথাবার্তা এক্স্যাক্টলি হয় না হয় সেটা তো বেরোনো সম্ভব না। তার কারণ হচ্ছে দুটো দেশের দুই প্রধান কথাবার্তা বলছে, তবে তার মধ্যে অনেক কিছু প্রাসঙ্গিক থাকে, অনেক বিভিন্ন রকমের ডিপ্লোম্যাটিক কনভারসেশন হয় এবং সেই কনভারসেশনে সবটা তো বেরোয় না, কিন্তু কিছু কিছু জিনিসের মানে বুঝে নিতে হয়। খুব সামান্য সামান্য জিনিস বেরোয়, যেটা 14 তারিখই আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন। সেই টুইট থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এটাতে অনেক ধরনের ডিসকাশনস হয়েছে, যে ডিসকাশনসগুলো খুব প্রাসঙ্গিক এবং হয়তো ভারতবর্ষ তথা আমেরিকা বা মিডল ইস্ট বা এই যুদ্ধের জন্য খুব পজিটিভ কিছু হয়তো ইম্প্যাক্ট আগামী দিনে আসতে যাচ্ছে। এবারে বক্তব্য যেটা সেটা হচ্ছে হঠাৎ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেকেই পাগলা বলি, আমি নিজেও অনেক সময় বলি, কিন্তু মাথায় রাখবেন ওনাকে যেরকম আমাদের এই সুকুমার রায়ের পাগলা দাশু টাইপের আমরা মনে করি, একদমই কিন্তু উনি পাগলা দাশু নন। এবং উনি কিন্তু খুব 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 মানে আমি বলবো শ্রুড। হি ইজ বেসিক্যালি এ ভেরি শ্রুড পারসন। হি নোজ হাউ টু ম্যানেজ হিজ ওয়ার্ক। ওনার কাজ কিভাবে করতে হয়, কিভাবে বের করিয়ে নিতে হয়, সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন। উনি যতটা না বড় লিডার, তার থেকে উনি একজন বড় ব্যাপারী, মানে বিজনেসম্যান। ওনার যে কোনো ধরনের থট প্রসেসে যদি দেখেন তাহলে বিজনেস জিনিসটাই উনি বোঝেন। উনি যদিও বলেছিলেন যে আমেরিকার স্বার্থটাই উনি দেখবেন, আমেরিকার স্বার্থ কতটা কি দেখছেন না দেখছেন সেটা তো আমি আপনি সবাই এতদিনে বুঝে গেছি, কিন্তু উনি যেটা চাইছেন বা করছেন বা করেন বা করবেনও আগামী দিনে, সেটা হচ্ছে ব্যবসাটা। মানে এমন একটা কিছু সবসময় করে রাখা এবং এমন একটা ঘটনার প্রবাহ তৈরি করে রাখা যার ফলে আলটিমেটলি ব্যবসাটা আমেরিকার ঘরে পৌঁছায়। এবার সেই ব্যবসাটা আমেরিকার ঘরে পৌঁছানো মানে ওনার লবির বেশ কিছু লোক ব্যবসাটা পায়, যেখান থেকে ঘুরিয়ে ওনার কাছেই হোক বা ওনার দেশের কাছেই হোক বা ওনার লবির কাছেই হোক, যেভাবে হোক পয়সাটা পৌঁছানো নিয়ে কথা। এবং মেইন জিনিসটা যেটা সেটা হচ্ছে বেসিক কতগুলো ওনার কাছে জিনিস। একটা হচ্ছে পাওয়ার, এবং পাওয়ার ছাড়া হচ্ছে এই ধরুন অয়েল। কারণ কি উনি যখন ভোটে জিতে আসেন তখন ওনার পিছনে কিন্তু সোকল্ড এই অয়েল বা পেট্রোলিয়াম বা এই অয়েল প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানি বা এদের মার্কেটিং এর বিভিন্ন কোম্পানি বহু বিলিয়ন ডলার খরচা করে, যেটা আমাদের দেশে করলেও আমাদের দেশে ডিক্লেয়ার হয় না বা ডিসক্লোজ করা হয় না। ওদের দেশে কিন্তু এটা খুব কমন একটা প্র্যাকটিস, যে বিভিন্ন মানে বড় বড় বিজনেস হাউসগুলো পলিটিক্যাল পার্টি তথা পলিটিক্যাল পার্টি লিডারদের পিছনে বা পার্টির পিছনে কিন্তু বহু বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলার্সে কিন্তু ফান্ডিং করে, এবং এটা কিন্তু ওরা ঘোষিত অবস্থাতেই করে, যেরকম ইলন মাস্কও ঘোষিত অবস্থাতেই করেছিলেন। তো যাই হোক, এই ধরনের যে সমস্ত পেট্রোলিয়াম হাউসেসগুলো, যেগুলো বিগ বিগ হাউসেস রয়েছে, তারা ওনার পিছনে পয়সা খরচা করেছিলেন তার এমনি এমনি নয়, সেই পয়সাটাকে তোলার জন্য। যার ফলে ওনার বেসিক এই যে মিডল ইস্টের যে যুদ্ধ এখন হঠাৎ করেই যে যুদ্ধটা শুরু হয়ে গেছে, সেই যুদ্ধটার পিছনে ওনার বেসিক রিজন কিন্তু ছিল অয়েলের কন্ট্রোলটা নেওয়া। ঠিক সেম পলিসিতে বা সেম থিওরিতে কিন্তু উনি ভেনেজুয়েলাকে নিলেন এবং ভেনেজুয়েলাকে অ্যাটাক করে ভেনেজুয়েলার কন্ট্রোলটা নিলেন বিকজ অফ দ্য অয়েল অনলি। ভেনেজুয়েলার অয়েলটা ওনার প্রয়োজন ছিল। এবার অয়েলটা যত বেশি ওনার কন্ট্রোলে থাকবে, তত সারা পৃথিবীর একটা বড় অংশ ওনার আন্ডারে থাকবে বা ওনার ইনস্ট্রাকশনস বা ওনার কমান্ড মানতে বাধ্য হবে। তো যাই হোক, তো সেই পার্সপেক্টিভে উনি যেটা করেছেন সেটা হচ্ছে শুধুমাত্র তার উনি ইসলামাবাদের উপর ভরসা করেন না, বা ইসলামাবাদ বা পাকিস্তানকে, তথাকথিতভাবে পাকিস্তানকে আমেরিকা কিন্তু আমেরিকার একটা পেইড স্টাফ হিসেবেই দেখে। মানে পয়সা দিয়ে একটা লোক রেখেছি, যে লোকটাকে দিয়ে আমি যখন খুশি, যেরকম খুশি, যেভাবে খুশি যা কাজ বলবো সেইটা করে দিতে হবে, তার কারণ তার বিনিময়ে আমি তাকে পয়সা দিচ্ছি। আর সেই পয়সাটা না পেলে সেই দেশটার জীবনধারাটা বা জীবন প্রবাহটাই বন্ধ হয়ে যাবে। এবার এই যুদ্ধটা হঠাৎ করেই কিন্তু দেখবেন 28শে ফেব্রুয়ারি অল অফ আ সাডেন কিন্তু স্টার্ট হয়, এবং এটা কিন্তু বেসিক্যালি ইরানের উপর একটা থোপে দেওয়া যুদ্ধ। এই যুদ্ধটা কিন্তু আননেসেসারি প্রয়োজন ছিল না, এবং এই ইরানের উপর এই থোপে দেওয়া যুদ্ধটার ফলে শুধু যে ইরান ভুগছে তা নয়, ইরানের সঙ্গে সঙ্গে দেখুন মিডল ইস্টের প্রচুর কান্ট্রি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এখন বেসিক্যালি আমরা বাংলায় বলি না ফেসে যাওয়া, তো সেই ফেসে যাওয়া অবস্থা হয়েছে। এক হলো সেইটা। সেকেন্ড থিং হচ্ছে
আমরা ধরুন যে সমস্ত দেশ, ভারতবর্ষ সহ যে সমস্ত দেশের কোনো স্বার্থ নেই এতে, মানে কোনো আমার মানে খায়ও না মাথায়ও মাখি না আমরা, এরকম একটা ব্যাপার কিন্তু আমরাও ফেসে গেছি। তার কারণ হচ্ছে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার ঠেলাতে সারা বিশ্বের তেলের আদান প্রদানটা বা যাতায়াতটাই বন্ধ হয়ে গেছে, যার ফলে আমরা চেয়ে হোক না চেয়ে হোক, অনিচ্ছা, ভারতবর্ষের ক্ষেত্রে তো কমপ্লিটলি অনিচ্ছা, এই অনিচ্ছাতে আমাদের অবস্থা কিন্তু খারাপ। এবং প্রত্যেকটা জিনিসে মার্চ মাস থেকে যদি দেখেন, যেটা আমাদের ফিনান্স মিনিস্ট্রি থেকে যে রেট অফ ইনফ্লেশন বর্তমানে মার্চে যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এক ধাক্কায় 2 পয়েন্ট সামথিং থেকে বেড়ে এটা প্রায় ধরুন 3.5 বা তার থেকেও একটু বেশি পার্সেন্টেজে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ইনফ্লেশন। এবং ইনফ্লেশন বাড়া মানে কি, সমস্ত জিনিসের দাম বাড়া, তাহলে সমস্ত কিছুর দাম বাড়া মানে এন্ড ইউজার হিসেবে আমাদেরই পকেটে টানটা পড়বে। হাওয়েভার যদি দেখেন তাহলে 28শে ফেব্রুয়ারি, এই বছরেরই 28শে ফেব্রুয়ারি অল অফ এ সাডেন, বলা নেই কওয়া নেই, আমেরিকা এবং ইসরায়েল মিলে তাদের কিছু স্বার্থের জন্য ইরানকে অ্যাটাক করলো, এবং অ্যাটাক করার ফলে ওরা কিন্তু এটা ধারণা করতে পারেন, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফাইনালি কিন্তু এটা ডিক্লেয়ার করেছেন যে ইট ওয়াজ বেসিক্যালি আনএক্সপেক্টেড ফর ইউএসএ যে ইরান এইভাবে রিটালিয়েট করবে এবং ইরান যে প্রসেসে জবাব দেবে, এবং তাতে আমেরিকার কিন্তু এই যুদ্ধকে টানতে গিয়ে বা চালাতে গিয়ে হিউজ, মানে বহু 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 বিলিয়ন ডলার্সের কিন্তু প্রত্যেক দিন খরচা হচ্ছে। কারণ কি, ইরানের যা কস্টিং, ইরানের ফিউ $1000 ড্রোনস বা মিসাইলস এসে যাচ্ছে, ব্যারাজ সেইটাকে কাউন্টার অ্যাটাক করতে গিয়ে, ইন্টারসেপ্ট করতে গিয়ে এবং রিঅ্যাটাক করতে গিয়ে আমেরিকার যে পরিমাণ খরচা হয়েছে বা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বড় অ্যামাউন্ট। ফলে দুজনের কিন্তু আকাশ পাতাল পার্থক্য, মানে ইরানের 1 টাকা যখন খরচা হচ্ছে তখন কিন্তু আমেরিকা 60 টাকা খরচা হয়ে যাচ্ছে এই রেশিওটা। এবং এটা কিন্তু একটা ফ্যাক্ট রেশিও বললাম, যে ইরানের 1 টাকা খরচা পিছু আমেরিকার কিন্তু সেইটাকে প্রতিহত করা এবং কাউন্টার অ্যাটাক করতে গিয়ে টোটাল আমেরিকার 1 টাকার এগেনস্টে 60 টাকা করে কিন্তু খরচা হচ্ছে আমেরিকার, যার ফলে এই যুদ্ধটা কিন্তু আমেরিকার জন্য অনেক কস্টলি একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তো সেটা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পও বুঝে গেছেন এই 42 দিনের যুদ্ধের ফলে। এখন কিন্তু আর কেউই চাইছে না। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে মিসাইল হামলার ফলে যে আয়াতুল্লাহ আলী খামেনি যে মারা গেলেন, তার ফলে কিন্তু ইরান কিন্তু আরো সংঘবদ্ধ হলো। তা না হলে কিন্তু ইরানের সাধারণ জনগণ কিন্তু ইরানিয়ান সরকারের এগেনস্টে ছিল, এবং তারা ইরানিয়ান সরকারের এই যে কট্টরপন্থী যে মনোভাব যেটা, সেইটার এগেনস্টে ছিল, এবং তারা চাইছিল একটা স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে। এবং তারা কিন্তু এইটা চাইছিল যে বর্তমান শাসন ব্যবস্থা সরে গিয়ে অন্য কোনো একটা যারা ফ্রিডমটাকে দিতে পারে বা যারা খোলা হাওয়ায় বাঁচার অধিকার দিতে পারে ইরানিয়ান বাসীদের জন্য, একটা সেইটা চাইছিল। কিন্তু আমেরিকা কিন্তু এইটা ভুল বুঝে একটা ভুল সময় অ্যাটাক করে ফেললো, দিয়ে আলটিমেটলি কিন্তু লাভের লাভ কিছু হলো না। এবং যদি দেখা যায় তাহলে ওরা যে ইউরেনিয়ামটার খোঁজে এবং পারমাণবিক যে প্রস্তুতি, ইরানের যে পারমাণবিক প্রস্তুতি, সেইটাকে ভেঙে দেওয়ার জন্য বা সেটাকে কমপ্লিটলি স্টপ করার জন্য যেভাবে এগিয়ে এলো, তাতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 42 দিন যুদ্ধের অতিবাহিত হওয়ার পরেও কিন্তু ওরা এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু ইউরেনিয়ামের হদিশ পায়নি যে কোথায় রাখা আছে। এবং ইরানের কাছে এটা ডিক্লেয়ার্ড প্রায় 460-465 কেজি মতন, প্রায় 60% পিউরিফাইড ইউরেনিয়াম রাখা আছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 30% মতন যদি পিউরিফাই করে নিতে পারে, পরিশোধন করে নিতে পারে, তাহলে ওরা প্রায় 10 থেকে 12টা মতন নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলতে পারবে। এই জায়গাটাতে ইরান দাঁড়িয়ে আছে, এবং ওরা কিন্তু মাটির নিচে 200-250 ফিট থেকে নিয়ে ইভেন 500 ফিট নিচে পর্যন্ত ওরা কিন্তু ওদের মিসাইলস এবং যাবতীয় অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছে, যেগুলো ওদের, যেমন ধরুন ফাতেহ বলে ওদের যে মিসাইল যেটা রয়েছে, যেটা ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেই ধরনের যে সমস্ত মারাত্মক মারণাস্ত্র এবং এই ইউরেনিয়াম বা অপরিশোধিত যে ইউরেনিয়াম, যেগুলো দিয়ে নিউক্লিয়ার বম বা পারমাণবিক বোমা বানাতে পারে বা পারবে, সেগুলো কিন্তু মাটির নিচে বাংকারে লুকিয়ে রাখা আছে, যেগুলো এখনো কিন্তু ইউএস এর নেভি সিল এসেও কিন্তু এখনো খুঁজে পায়নি বা তার কোনো হদিশ করতে পারেনি। তো যাই হোক, ইরান ফলে কিন্তু অনেক বেশি সংঘবদ্ধ হয়ে গেছে, এবং ইরান যে এই পরিমাণ পাল্টা অ্যাটাক করবে এটা কিন্তু কেউ ধরে উঠতে পারেনি, যার ফলে আমেরিকার কিন্তু এটা বিয়ন্ড এক্সপেকটেশন ছিল, যেটা নিয়ে জেডি ভান্সের সঙ্গে ইসরায়েলের প্রাইম মিনিস্টার মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর কিন্তু যথেষ্ট তিক্ত সম্পর্ক হয়েছে, এবং দুজনের মধ্যে কিন্তু চিড় ধরেছে। এবং এই যুদ্ধবিরতি যেটা হঠাৎ করে আমেরিকা ডিসাইড করলো মানে ডিক্লেয়ার করলো, সেক্ষেত্রেও কিন্তু ইসরায়েলকে কোনোভাবে জানানো হয়নি। ফলে ইসরায়েলকে প্র্যাকটিক্যালি অন্ধকারে রেখে এইটা ওরা, মানে ইউএসএ এই যুদ্ধবিরতি 2 সপ্তাহের এটা ফাইনাল করে তারপরে কিন্তু ইসরায়েলকে জানানো হয়েছে, বা ইসরায়েলকে বলা হয়েছে যুদ্ধবিরতি আমরা ডিক্লেয়ার করছি এবং তোমরা সেই অনুযায়ী একই প্রসেসে চলো। এটা নিয়েও কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ইউএসএ তথা ইউএসএর গভর্নমেন্ট এবং জেডি ভান্সের সঙ্গে যথেষ্ট মতবিরোধ হয়েছে, এবং এর ফলে কিন্তু একটা ক্র্যাক এসছে।
এবং ইসরায়েল কিন্তু কোনোভাবেই রাজি নয়, যার জন্য দেখবেন এই যুদ্ধ বিরতি জবে থেকে ঘোষণা হয়েছিল তারপর থেকে অল অফ এ সাডেন ইসরায়েল কিন্তু লেবাননে অ্যাটাকটা বাড়িয়ে দিয়েছিল, এবং লেবাননে অ্যাটাকের ফলে কিন্তু বেশ বেশ বড় সংখ্যায় কিন্তু মানুষ নিহত হয়েছে, এবং বেশ কিছু হাজার সংখ্যায় মানুষ কিন্তু ইনজিওর্ড হয়েছেন, এবং ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু অসম্ভব বেশি পরিমাণ ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো সমস্ত হিসাবপত্রকে উল্টে দিয়ে ইরান যে পরিমাণ প্রত্যুত্তর দিয়েছে বা যে পাল্টা অ্যাটাক করেছে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করে নিয়েছেন যে ইট ওয়াজ বিয়ন্ড হিজ এক্সপেকটেশন। এটা উনি আশা করেননি বা ইউএসএ আশা করেনি যে ইরান এই পরিমাণ রেজিস্ট করবে এবং রিটালিয়েট করবে। শুধু যে রেজিস্ট করেছে তা নয়, আমেরিকার মানে যে সামরিক শক্তির যে আক্রমণ সেটাকে শুধু যে প্রতিহত করেছে তা নয়, প্রতিহত করার সঙ্গে সঙ্গে ও কিন্তু প্রত্যাঘাত করেছে, এবং যে প্রত্যাঘাতে আমেরিকার কিন্তু যথেষ্ট বড় ক্ষতি হয়েছে। এবং এই যুদ্ধটা যদি আগামী দিনে লিঙ্গার করে বা যদি প্রলংড হয় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু এটা নিশ্চিত থাকুন যে মিডল ইস্টে যে সমস্ত কান্ট্রিজ আমেরিকাকে তাদের জমি ব্যবহার করতে দিয়ে হেল্প করছে, প্রত্যেক কটা দেশ কিন্তু ইরানের দ্বারা অ্যাটাকড হবে এবং যথেষ্ট বড় পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। আচ্ছা, এবারে আসি হচ্ছে ইসলামাবাদের বৈঠক নিয়ে। ইসলামাবাদের বৈঠকে দেখবেন 11 এবং 12 তারিখ এই দুদিন ধরে যে 21 ঘন্টার বেশি যে হোটেলে হলো রুদ্ধদ্বার বৈঠক হলো, যে বৈঠকে যুদ্ধবিরতির সময়ে যে আলোচনা হওয়ার যে প্রচেষ্টা হলো তাতে কিন্তু ফাইনালি কোনো রেজাল্ট বেরিয়ে আসেনি। এবং ভিতরের খবর যেটা, সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে এবং কেউ কাউকে ফাইনালি বিশ্বাস করে উঠতে পারেননি। এবং সেটা কিন্তু জেডি ভান্স কিন্তু ওপেনলি এটা স্বীকার করেছেন যে আমাদের দুজনের মধ্যে অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে যে আজকের দিনে রিলেশনশিপ যে জায়গায় চলে এসছে, সেই জায়গা থেকে দীর্ঘ এত বছরের ধরে লড়াইতে কেউ কাউকে এখন আর বিশ্বাস করছে না। তার কারণ হচ্ছে দেখবেন আমেরিকার সঙ্গে তো অন্যান্য অনেক দেশেরই কখনো বন্ধুত্ব কখনো শত্রুতা, এবং অনেক দেশের সঙ্গে শত্রুতা ছিল বা হয়েছে, লড়াই হয়েছে। ইরানের সঙ্গে যদি খেয়াল করে দেখেন তাহলে মিডল ইস্টে কিন্তু একমাত্র ইরাকের সঙ্গে 8 বছরের একটা যুদ্ধ ছাড়া, এবং সেটাও কিন্তু যুদ্ধ হয়েছে কিন্তু আমেরিকা ইশারাতে। ওভারঅল যদি দেখেন কম বেশি 1970 সাল থেকে যদি দেখেন তাহলে আমেরিকার দ্বারাই কিন্তু ইরান প্রত্যেকবার আঘাত খেয়েছে, এবং একমাত্র ইরানের কাছে একটি নন দুশমন ছিল বা আজও আছে, হয়তো ভবিষ্যতে আগামী দিনেও থাকবে। ইরান একটি মানে শত্রুকে নিয়ে সে তার নিজস্ব সমস্ত প্র্যাকটিসকে রেডি রেখেছে বা সমস্ত প্র্যাকটিস তার মাথায় রেখে একটি দুশমন দেশকে নিয়েই করে, সেটা হচ্ছে আমেরিকা। যার ফলে সে বিগত এই 30-40 বছর ধরে তার কিন্তু একটি দেশকে নিয়ে তার ধ্যান জ্ঞান, সেটা হচ্ছে শত্রুপক্ষ হচ্ছে তার কাছে আমেরিকা। যার ফলে ইরানের যে কি পরিমাণ প্র্যাকটিস বা কি পরিমাণ তারা যে ওয়েল ইকুইপড হয়ে রয়েছে এগেইনস্ট অফ আমেরিকা, সেটা কিন্তু আমেরিকা বা আমেরিকার গোয়েন্দা সংস্থা কেউ ধরেই উঠতে পারেনি। এবং এক্ষেত্রে কিন্তু এগেইন জেডি ভান্সের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর একটা যথেষ্ট বড় মতের অমিলের কারণ বা তিক্ত সম্পর্কের কারণ হচ্ছে জেডি ভান্স ওপেনলি একটা কলে বলেছিলেন যে আপনার মানে বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছিলেন যে আপনার যে গোয়েন্দা সংস্থা তথা মোসাড, সেই মোসাড আপনাকে মিসগাইড করেছে এবং আপনিও নোয়িংলি আমাদের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে মিসগাইড করেছেন, এবং তাকে ভুল রকম বুঝিয়ে ভুলভাবে মোটিভেট করে আপনি ভুল সময় আমাদেরকে দিয়ে ইরানকে অ্যাটাক করলেন, এবং এর ফলে আপনাদের যত না ক্ষতি হলো তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু আমাদের হয়েছে। এবং যদি সত্যি কথায় যদি যুদ্ধের ক্ষয়ক্ষতি যদি হিসাব করেন তাহলে কিন্তু আমেরিকার ক্ষতির পরিমাণ অনেক 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 বেশি কম্পেয়ার টু ইসরায়েলের অত ক্ষতি হয়নি। যে পরিমাণ ক্ষতি আমেরিকার হয়েছে, আমেরিকার প্রচুর জেট ফাইটার, কম বেশি 15টার থেকে 18টার মতন জেট ফাইটার ধ্বংস হয়েছে। মিডল ইস্টে যতগুলো দেশ আছে যেখানে যেখানে ইরান অ্যাটাক করেছে সবগুলো কিন্তু আমেরিকার ঘাঁটিগুলোকেই অ্যাটাক করেছে, ফলে আমেরিকার ক্ষয়ক্ষতি কিন্তু অনেক বেশি হয়েছে। তো যাই হোক, এই যে 12-13 তারিখের যে মিটিং যেটা হয়েছিল ইসলামাবাদে, সেই ইসলামাবাদের মিটিংয়ে জেডি ভান্স তার গ্রুপকে নিয়েছিলেন, এবং ইরানের পক্ষ থেকে মোহাম্মদ বাঘের গালিবাফ বলে যে ভদ্রলোক ছিলেন, যিনি হচ্ছেন ইরানিয়ান পার্লামেন্টের স্পিকার। তো এই মোহাম্মদ বাঘের গালিবাফ এবং জেডি ভান্সের মধ্যে যে মিটিং হয় 21 ঘন্টার বেশি চলে, সেইখানে মেন যে ইস্যুটাতে এসে আটকে যায় সেটা হচ্ছে আমেরিকা চেয়েছিল বা এখনো চাইছে, সেটা হচ্ছে ইরান যেন এই কমিটমেন্টটা দেয় যে আগামী 20 বছর ইরান তার নিউক্লিয়ার যাবতীয় যা পরীক্ষা নিরীক্ষা বা নিউক্লিয়ার প্রজেক্ট যেটা, সেই প্রজেক্টটা আগামী 20 বছরের জন্য সে কিন্তু বন্ধ রাখবে। এটাতে ইরান কোনোভাবে রাজি হয়নি, এবং ইরান বলেছে আমি বড়জোর 5 বছরের জন্য এটাকে ডিলে করতে পারি, আমি কমপ্লিটলি স্টপ তো করবই না, আমি বড়জোর 5 বছরের জন্য এই আমার যে নিউক্লিয়ার পাওয়ারের যে প্রজেক্ট যেটা, সেইটার সমস্ত প্রজেক্টের কাজকর্মকে আমি বড়জোর 5 বছরের জন্য হোল্ডে রাখতে পারি, নট কমপ্লিটলি স্টপ করব। দেয়ার ইজ এ ডিফারেন্স। একটা হচ্ছে আমেরিকা চাইছে যে এই
20 বছরের জন্য যাতে ইরান এই প্রজেক্টটা থেকেই সরে যায়। আর ইরান বলেছে আমি বড়জোর 5 বছরের জন্য প্রজেক্টটা হোল্ডে রাখতে পারি। হোল্ড আর বন্ধ করে রাখা দুটোর মধ্যে কিন্তু এক জিনিস নয়। আপাতত আমি এটাকে হোল্ডে রেখেছি, তার মানে এটা আমার প্রায়োরিটিতে আসছে না। আগামী কোনো একটা দিনে আমি এটা কিন্তু প্রায়োরিটিতে নিয়ে আসবো। তার মানে 5 বছর পরে, বা হয়তো হতে পারে যে 4 বছর যখন শেষ হয়ে আসবে বা 4 বছরের কিছু মাস পর থেকে ইরান কিন্তু আবার ধীরে ধীরে করে এই প্রজেক্টটাতে মাথা লাগাতে বা পয়সা বা ফান্ডিং করতে শুরু করতে পারে, এবং হতে তার আগেও হতে পারে। কারণ কি, এখানে তো শুধু ইরান একা নয়, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে ইরানের সঙ্গে সঙ্গে পিছনে ব্যাকে কিন্তু চায়না এবং রাশিয়াও ইরানের ফুল ফ্লেজেড সাপোর্টে রয়েছে। দুজনেরই স্বার্থ আছে, রাশিয়া নিজের মতন করে স্বার্থ আছে এবং চায়নারও কিন্তু নিজের মতন করে স্বার্থ আছে। তো যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু 5 বছরের বেশি ইরান কোনোভাবেই এগোতে রাজি হয়নি, এবং যার ফলে একটা দীর্ঘ অবিশ্বাস তৈরি হয়, এবং সেই অবিশ্বাস থেকে এদের এই মিটিং আর কোনোভাবে এগোয় না, যার ফলে এই মিটিংটা ওখানেই ক্লোজ হয়ে যায়। এটা হয় 11-12 তারিখে, আর 14 তারিখে, একদিন বাদ দিয়ে 14 তারিখে কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং 40 মিনিটের কথাবার্তা হয়। এবারে তার কারণটা কি? তার কারণ যদি দেখেন তাহলে দেখবেন আমেরিকা যতই ইসলামাবাদকে যা কিছুই করুক না কেন, ইম্পর্টেন্স হিসেবে বা রিলায়াবিলিটির হিসাবে বা ক্রেডেন্সিয়াল হিসেবে কিন্তু ইন্ডিয়াকে অনেক 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 আগে রাখেন বা রাখবেন। এটা অ্যাক্টিভিটি থেকে বোঝা যায়। দেখবেন ইংলিশ একটা খুব ভালো প্রভাব আছে যে ইওর অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ইওর ওয়ার্ডস, মানে আপনি কি বলছেন তার থেকে বেশি আপনার অ্যাকশন কি, সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে আপনি অ্যাকচুয়ালি প্রজেক্টের উপর কতটা সিরিয়াস বা যে কোনো কাজের জন্য কতটা সিরিয়াস। কাজে সেই হিসেবে ওভারঅল বিশ্বে যদি ক্রেডেন্সিয়াল দেখি তাহলে কিন্তু ইন্ডিয়ার ক্রেডেন্সিয়াল অনেক 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 আগে পাকিস্তানের চাইতে যে কোনো দেশের কাছে। কাজে ইন্ডিয়া আজকের দিনে সারা বিশ্বে যে পরিমাণ মর্যাদা পায় বা যে পরিমাণ সম্মান পায় বা যে পরিমাণ ক্যাপাসিটি হোল্ড করে, সেইখানে কিন্তু পাকিস্তান ধারে কাছেও কোথাও আসে না। যার ফলে ইরান এই যে চুক্তিটার ফলে এই যে এই মিটিংটা যেটা হলো, সেইটাতে যখনই কিছু না বেরোলো তখন কিন্তু আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাও কিন্তু আর চাইছে না যে এই যুদ্ধটা আর খুব একটা বেশি দিন লিঙ্গার করুক। যার ফলে এই পাকিস্তানের সঙ্গে কি হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু যেহেতু মোদির একটা সে আছে, মিস্টার মোদির একটা সব দেশের কাছেই সে আছে, কেউই তাকে ফেলনা মনে করে না বা কেউ ফেকলু মনে করে না। যার ফলে আজকে যদি মিস্টার মোদিও যদি ইরানের প্রেসিডেন্ট বা ইরানের সুপ্রিম লিডারের সঙ্গে কোনো কথাবার্তা বলেন বা কোনো বুঝে, অবশ্যই বুঝে বা কি রিকোয়েস্ট রাখছি সেটা বুঝে, এবং মানে মিস্টার মোদি সেই হিসেবে যথেষ্ট ম্যাচিওর, এতগুলো দেশের এতগুলো লিডারের সঙ্গে এতদিন ধরে কাজ করছেন, কাজে উনি জানেন যে কি করব কি করব না, কি কথা বলবো, কতটা বলবো, কি ভয়েস টোনে কথা বলবো, কোনটা বলবো না, সেটা উনি খুব ভালো করেই জানেন। তো যাই হোক, সেক্ষেত্রে আমেরিকা বা আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু আর একটা মানে জিওপলিটিক্যাল বা ডিপ্লোম্যাসিতে বা কূটনীতিতে আর একটা ব্যাকডোর চ্যানেল এটাকে বলা হয়। তো সেই বেসিক্যালি ব্যাকডোর চ্যানেল কিন্তু খোলা রাখছেন, এবং উনি কিন্তু একটা বেসিক্যালি নোয়িংলি একটা অ্যাম্বিগুইটি, মানে আমাদের ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা অ্যাম্বিগুইটি তৈরি করে রাখছেন, যেখান থেকে একটা জিনিস অপরিষ্কার মানে অপরিচ্ছন্ন একটা ধোঁয়াশা তৈরি হয়ে থাকবে যে আমি একদিকে বলছি যুদ্ধ করবো বা তোমায় ফাটিয়ে দেবো বা যুদ্ধ কিন্তু কন্টিনিউ থাকবে বা আমি এটা মেনে নেবো না, আরেকদিকে কিন্তু ব্যাক এন্ডে কিন্তু আমি 2-3-4টে ফ্রন্ট আরো ওপেন করে রাখছি, যেখান দিয়ে ভিতরে ভিতরে ব্যাক এন্ড ডিপ্লোম্যাসিতে আমি কথাবার্তা বলে এটার ইস্যু খুঁজে বার করব। এবং এই ইস্যুটা অন্যান্য দেশের জন্য যতটা না প্রয়োজন, মানে যুদ্ধ বিরতি বা যুদ্ধটা থেমে যাওয়া বা যুদ্ধটা হোল্ডে যাওয়া, অন্যান্য মানে ওয়েদার ইট ইজ ইসরায়েল আর ইরান বা মিডল ইস্টের কোনো দেশের জন্য যতটা না প্রয়োজন, তার থেকে অনেক 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 বেশি প্রয়োজন হচ্ছে আমেরিকার কাছে। তার কারণ হচ্ছে আগামী ডিসেম্বরে কিন্তু ইন্টারনাল ইলেকশন আছে, যে ইলেকশনে কিন্তু অলরেডি প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ। অলরেডি ওনার এগেনস্টে ইমপিচমেন্টের প্রস্তাব কিন্তু ইউএস এর পার্লামেন্টে গৃহীত হয়ে গেছে। আবারও বলছি, ইমপিচমেন্টের প্রস্তাব কিন্তু গৃহীত হয়ে গেছে। কাজে এটা কিন্তু ওনার জন্য অনেক বেশি অ্যালার্মিং, এবং ওভারঅল এটা তো ওনার জন্য কোনো মানে ইউএসএ হোক বা ওনার নিজের জন্য হোক, কোনো না কোনোভাবে তো ওনার ইমেজকে বাড়ায়নি বা অ্যাগ্রাভেট করেনি বা খুব একটা উপরের দিকে নিয়ে যায়নি, বরঞ্চ নিচের দিকে নিয়ে গেছে। তো যার ফলে এটার থেকে ওনাকেও বেরোতে হবে। তো ফলে আমার মনে হয় বেসিক্যালি এটা উনি ডিপ্লোম্যাসির আর একটা ব্যাকএন্ড চ্যানেল খুলে রাখতে চাইছেন, এবং মোদির সঙ্গে এটা নিয়ে কথাবার্তা বলে নিশ্চয়ই উনি আর একটা কোনো রাস্তা খুলছেন, এবং নিশ্চয়ই ইরানের সঙ্গে ব্যাকএন্ডে কথাবার্তা চালাচ্ছেন। তো যাই হোক, তার ফলে 40 মিনিটের মতন একটা কনভারসেশন হয়েছে, এবং ওই যে বললাম যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, মানে নোয়িংলি একটা ধোঁয়াশা তৈরি করে রাখা যে আমি কি করবো আর কি করবো না সেটা কেউ জানবে না বা বুঝতে পারবো না, আমি আমার শত্রুপক্ষকে বোঝাবো না যে আমার নেক্সট স্টেপটা কি বা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনটা কি, সেটা ট্রাম্প এইভাবেই করে রাখছেন।
তো যাই হোক, যার ফলে যদি দেখা যায় তাহলে আগামী দিনের জন্য কিন্তু মিস্টার মোদি বা ভারতবর্ষের একটা বড় রোল আসতে যাচ্ছে, যেখানে এই যুদ্ধটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক যাতে থেমে যায় বা অন্তত হোল্ডে যায়, বা এই যুদ্ধটা যাতে বিরতি নেয়, একটা প্রপার লং একটা বিরতি নেয়, সেইটার জন্য কিন্তু সবাই চেষ্টা করছে। এবং এতে কিন্তু ভারতেরও স্বার্থ আছে এবং মিস্টার মোদিরও স্বার্থ আছে। তার কারণ হচ্ছে স্ট্রেট অফ হরমুজ এতদিন পর্যন্ত ধরুন ইরান বন্ধ করে রেখেছে, এবং ইরান বন্ধ করার পর দেখবেন গত 14 তারিখ থেকে কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্পও বলে দিয়েছেন যে আমিও এবার থেকে তাহলে আমেরিকার নেভিকে দিয়ে স্ট্রেট অফ হরমুজকে কমপ্লিটলি সবার জন্য বন্ধ করে দেবো। সব মিলে সমস্ত দেশ মিলে যদি স্ট্রেট অফ হরমুজকে এইভাবে বন্ধ করে দেয়, তাহলে প্রত্যেকটা দেশের হিসাবে যে পরিমাণ তেলের যোগান দেওয়া হয়, সেই তেলের যোগানের 20%, মানে ডেইলি যোগানের 20% এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করে। ভারতের ক্ষেত্রে অয়েলের ধরুন প্রায় কম বেশি 45 থেকে 50%, মানে ডেইলি যা রিকোয়ারমেন্ট আছে, ভারতবর্ষের ডেইলি যা তেলের রিকোয়ারমেন্ট আছে তার 45 থেকে 50% ডেইলি যাতায়াত করে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এলপিজি যা আমাদের ভারতবর্ষের যা ডেইলি এলপিজি লাগে, সেই এলপিজির ডেইলির 90% স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসে, এবং এলএনজি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা, সেইটার আমাদের ডেইলি যা প্রয়োজন হয় ভারতবর্ষে, তার কম বেশি ধরুন 50-55 ক্ষেত্র বিশেষে 60%-এর মতো, অ্যাভারেজ আপনি 55% ধরে চলুন, এলএনজির 55% কিন্তু ডেইলি এলএনজি রিকোয়ারমেন্টে 55% কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসে। কাজে স্ট্রেট অফ হরমুজ যদি এইভাবে বন্ধ হয়ে যায়, তাহলে কোন দেশ কার কি ক্ষতি হবে না হবে আমাদের মানে ভারতবর্ষের জেনে প্রয়োজন নেই, কিন্তু ভারতবর্ষের নিজের জন্য বা নিজের দেশের আমার মানুষের জন্য এটা জেনে রাখা প্রয়োজন। স্ট্রেট অফ হরমুজ যদি সমস্ত দেশ মিলে বা আমেরিকা এবং ইরান মিলে বন্ধ করে দেয়, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের মানে ভারতবর্ষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ডলারের এগেনস্টে প্রাইস আরো অনেক নেমে যাবে বা দুর্বল হয়ে যাবে বা উইক হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম যে ক্রুড অয়েলের দাম বাড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেশে আর একটা সময়ের পর গভর্নমেন্ট ধরে রাখতে পারবে না। ফলে কিন্তু এই যে এখন তেলের মানে ডিজেল হোক বা পেট্রোল হোক যে প্রাইসটা রয়েছে, সেই প্রাইস বাড়তে বাধ্য হবে। এবং যখনই বাড়বে তখনই কিন্তু ইন্ডিয়ার যে ফরেক্স যেটা রয়েছে, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ যেটা রয়েছে, যেটা প্রায় 730 বিলিয়ন ডলারের মতন, সেই মুদ্রায় কিন্তু চাপ পড়বে, যেটা ইন্ডিয়ান অর্থনীতিকে কিন্তু ভেঙে দেবে। এবং শুধু তাই না, মাথায় রাখবেন আগামী দিনে আমাদের জন্য কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, বিকজ অফ চায়না, বিকজ অফ পাকিস্তান। ফলে নর্থে চায়না, ওয়েস্টে পাকিস্তান এবং ইস্টেও কিন্তু বাংলাদেশ আজকের দিনে কিন্তু আর আমাদের সঙ্গে সেই সম্পর্ক মেনটেন করে না। আমরা যতই গলায় বস্ত্র দিয়ে বাংলাদেশকে নিজের ভাই আজও মনে করি না কেন, আমি নিজেও এখনো মনে করি, কিন্তু তাও আমি বলছি হয়তো আমারই ভুল, কিন্তু আলটিমেটলি কিন্তু বাংলাদেশের সঙ্গে কোনো না কোনো একটা দিন ভারতের আরও কোনো একটা বড় ক্ল্যাশ হতে যাবে বা হবে, এটা ধরে নিন। সেটা হয়তো আগামী দিনে কোনো একটা অপেক্ষায় রয়েছে, কোনো একটা ইস্যু বা কোনো একটা স্ফুলিঙ্গ নিয়ে কিন্তু বাংলাদেশ তার রূপ দেখাবে। কারণ কি, বর্দা যখন মানে পাকিস্তান, তখন ছোট ভাইও ওই একই ব্লাড ক্যারি করে, যার ফলে ওই একই রাস্তাতে সেও হাঁটবে। এবং জেনে রাখুন, বাংলাদেশও কিন্তু গড্ডালিকা প্রবাহেই যাচ্ছে এবং যাবে। সে তারেক রহমানই আসুক আর যেই আসুক না কেন, কিচ্ছু হবে না। আলটিমেটলি বাংলাদেশ কিন্তু ওই পাকিস্তানের দেখানো পথেই হাঁটছে এবং ওই পথেই হাঁটবে। ওখানকার বেশ কিছু লোক আলটিমেটলি পাকিস্তানকে নিজেদের বাবা, নিজেদের দাদা, নিজেদের কাকা, নিজেদের জ্যাঠা মনে করবে, ও ওই পথেই হাঁটবে, ও ওই গোয়ালের গরু, ও যাবে ওই গোয়ালেই, কাজে গিয়ে মরবে ওই গোয়ালেই। কাজেই পশ্চিমে পাকিস্তান, নর্থে চায়না এবং ইস্টে কিন্তু বাংলাদেশ আমাদের জন্য যথেষ্ট অ্যালার্মিং কিছু না কিছু সিচুয়েশন আগামী দিনে দিতে যাবে, যার ফলে আমাদের আর্মস অ্যামিউনিশনস বা আর্মিকে অনেক বেশি, আর্মি বলুন, নেভি বলুন, এয়ারফোর্স বলুন, আমাদের যুদ্ধের সমরাস্ত্রকে আরও বেশি শার্পেন করতে হবে, আরও বেশি তার জন্য ফান্ডিং লাগবে। ফলে ক্যাশ রিজার্ভ বা ফরেক্স যদি আমাদের ভেঙে যায় বা কমে যায় বা সেটা যদি ডেন্ট খায় বা আঘাত খায়, তাহলে কিন্তু ওইগুলোতে ইম্প্যাক্ট পড়বে। এবং ওইগুলোকে মেনটেন রাখতে গেলে গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্স চাপানো ছাড়া বা বিভিন্ন জিনিসের দাম বাড়ানো ছাড়া উপায় হবে না। সেক্ষেত্রে কিন্তু ডেড এন্ড কাস্টমার বা শেষ কাস্টমার হিসেবে আমার আপনার পকেটেই টান পড়বে। কাজে এই যুদ্ধ যেটা ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া এবং নিজের ইগো এবং নিজের স্বার্থের কারণে, আমি বারবার বলছি, ডোনাল্ড ট্রাম্পের ইগো এবং স্বার্থের কারণে চাপানো যুদ্ধ। ইসরায়েল যতই ওকে বোঝাক না কেন, তুই ভাই বুঝেছিস কেন, তো ইসরায়েল বোঝালো বলেই আমি বুঝে নিলাম, তো কাজেই এটা গল্প হতে পারে না। ওনারও দাম্ভিকতা, ওনারও অহংকার এবং ওনারও সব জিনিসের কন্ট্রোল নেবো, মানে যতটা পারি খাই, আবার সঙ্গে লুটে পুটে নিতে, এই যে থিওরি বা এই যে পলিসি, যার ফলে কিন্তু এর জন্য পানিশমেন্ট বা আননেসেসারি পেনালাইজড হচ্ছে আমরা, এই দিন কিন্তু আমাদের জন্য ডিজার্ভ আমরা করি না। তো যার ফলে আগামী দিনে কিন্তু এইটা গিয়ে কোথাও না কোথাও একটা এই সম্পর্কে গিয়ে কিন্তু দাঁড়াবে। তো যার ফলে আমাদের কিন্তু এখন থেকে এটা নিয়ে অ্যালার্ট থাকতে হবে এবং বর্তমান এই যে অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে আসার কিন্তু রাস্তা খুঁজে বের করতে হবে। তো যার ফলে আমার মনে হয় ট্রাম্প যথেষ্ট এইসব দিকে বুদ্ধিমান এবং ব্যবসায়ী, তো কাজেই উনি কখনোই চাইবেন না যে এমন কিছু হোক বা যুদ্ধটা লিঙ্গার করুক। যার ফলে এইটা কিন্তু যদি চলে, তাহলে মাথায় রাখবেন এই মিডল ইস্টের যুদ্ধ কিন্তু একটা প্রক্সি ওয়ার হয়ে দাঁড়িয়ে যাবে এবং আলটিমেটলি কিন্তু একটা গ্রে জোন হবে। তার কারণ হচ্ছে এটা এখন যে অবস্থায় আছে,
যুদ্ধ বিরতি কিন্তু বলছে বটে, কিন্তু তার মধ্যেও কিন্তু ছোটখাটো ছোটখাটো অ্যাটাক সব পক্ষই করে যাচ্ছে, ইসরায়েলও করছে, ইরানও করছে, ইউএসএও করছে, যার ফলে এটা কিন্তু প্রকৃত অ্যাসাজ যুদ্ধবিরতি নয়। এই যুদ্ধবিরতি খেলাটা চলছে, এর মধ্যে কিন্তু অ্যাসাজ বিরাট কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। যুদ্ধ ঠিক ছোট ছোট আকারে নিজেদের মতন সবাই চালিয়ে যাচ্ছে, কিছু কম কিছু বেশি, কাজে এটা কিন্তু একটা গ্রে জোন চলছে, যেখানে যুদ্ধ নেইও আবার যুদ্ধবিরতিও নেই, দুটোর কোনোটাই চলছে না। ফলে আগামী দিনে কিন্তু যুদ্ধ যদি না শেষ হয় বা যুদ্ধকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি কন্ট্রোলে না আনা যায়, তাহলে কিন্তু এন্টার মিডল ইস্ট জোন একটা প্রক্সিবারে দাঁড়িয়ে যাবে। এবং এখন যে সমস্ত মিডল ইস্টের যে সমস্ত দেশ পার্টিসিপেট করেনি বা করছে না যুদ্ধে, আমরা মনে করছি যে ওমান হোক, কাতার হোক, বা কুয়েত হোক, বা বাহরিন হোক, এই দেশগুলো হয়তো যুদ্ধে নেই, বাট আমি আপনাকে এইটুকু লিখে দিতে পারি, স্ট্যাম্প পেপারে আমার থেকে লিখিয়ে নিন, যে এই যুদ্ধ যদি আগামী দিনে চলে, তাহলে ইরান যতগুলো দেশ আছে যারা যারা ইউএসএ কে তাদের জমি বা তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে, তাদের উপর অ্যাটাক করবেই করবে, করতে বাধ্য সে। তার কারণ হচ্ছে তার ফিলোসফিতে এইটাই বলছে যে ভাই, তোমার দেশের জমি ইউজ করে আমার উপর বা আমার সিভিলাইজেশনের উপর বা আমার লোকজনের উপর বা আমার ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক হচ্ছে, মানে দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ তুমি সাথ দিচ্ছ, মানে তুমি ওই যুদ্ধটা আমার সঙ্গেই করছো, তাহলে আমিও তোমার উপরই যুদ্ধ করবো, তোমার উপরেই আমি অস্ত্রগুলো ফেলবো। যখনই হবে তখন কিন্তু ছোট 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 করে এই যতগুলো দেশ বললাম সবাই ইনভলভ হয়ে যাবে তাদের নিজের নিজের শক্তি বা সামর্থ্য অনুযায়ী। আর ভাববেন না ইরান একা, ইরানের সঙ্গে বারবার বলছি চায়না আছে, রাশিয়া আছে, বকলমে কিন্তু সব এই দুটো দেশ আছে, এবং তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্যই ইরানকে সাপোর্ট দিচ্ছে এবং দেবেও, আগামী দিনেও দেবে। তো যখনই এটা হবে তখন কিন্তু এই যুদ্ধ কিন্তু লিঙ্গার করবে। যুদ্ধ লিঙ্গার করা মানে এই যুদ্ধ আমাদের সবার জন্য কিন্তু ভীষণ 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 ক্ষতিকারক হবে। এবং আগামী দিনে কিন্তু ইউএস এর অবস্থাও ভালো নয়। ইউএস এর কাছেও যদি দেখেন, আমরা অনেকে বড় বড় মানে ওদের গালগল্প বা বারফাট্টাই গল্প শুনি বটে, ওরা নিজেদের যে যে ত্রুটিগুলো আছে বা নিজেদের যে সব জায়গায় ওরা ফেসে আছে, সেইগুলো ওরা তো দেখাতে চায় না ওরকম ভাবে। আজকের দিনে বাজারে ইউএস এর ডেট বা ঋণ, টোটাল যদি ঋণ দেখেন, তাহলে প্রায় 38 থেকে 39 ট্রিলিয়ন ডলার। 38 থেকে 39 ট্রিলিয়ন ডলার, এটা ছোটখাটো কোনো অ্যামাউন্ট না। এই ডেটটাও তো ওদের জন্য যথেষ্ট বড় বোঝা, কারণ এই ডেটের তো প্রত্যেক মাসে ওদেরকে ঋণের সুদ দিতে হয়। তো এটা ওদের জন্য কোনো বড় কোনো নয়। যাই হোক, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেডি ভান্স একটা জিনিস বলেছেন, যে ট্রাম্প প্রশাসন বা গভর্নমেন্ট অফ ট্রাম্প একটা গ্র্যান্ড বার্গেইন বা মহাপরিকল্পনা করেছে, যেখানে গল্পটা হচ্ছে, যেটা গতকালের যে নিউজ যেটা, সেটাতে দেখা যাচ্ছে যে আমেরিকা আবার খুব শিগগিরই কিছুদিনের মধ্যে, কারণ এই যুদ্ধবিরতিটা ওভার হয়ে যাচ্ছে 22 এপ্রিল পর্যন্ত, এই যুদ্ধ মানে 2 সপ্তাহটা শেষ হচ্ছে 22 এপ্রিল পর্যন্ত অফিসিয়ালি যুদ্ধবিরতিটা রয়েছে। 23 তারিখ থেকে কিন্তু আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়ার গল্প রয়েছে, মানে অফিসিয়ালি যুদ্ধবিরতিটা শেষ হচ্ছে 22 তারিখে, তার মানে 23 তারিখ থেকে কিন্তু আবার খোলা খাতা, যে কেউ যে কোনো কাউকে অ্যাটাক করে দিতে পারে। এবারে গল্পটা যেটা, সেটা হচ্ছে যে এই 22 তারিখের মধ্যে যদি আবার না বসা যায়, যেটা জানি না কতটা পসিবল হবে না হবে, কিন্তু অলরেডি আবার গতকাল থেকে একটা কথাবার্তা চলছে যে 22 তারিখের মধ্যে আবার একবার ইরান এবং ইউএসএ আর একবার নিজেদের মধ্যে বসবে। আমার মনে হয় খুব শিগগিরই ওরা বসবে। আজকে 16 তারিখ, মানে আমার মনে হয় 2-3 দিনের 4 দিনের মধ্যেই ওরা ডেফিনেটলি বসবে। বসে ওদের একটা সমাধান সূত্র ওদের বার করতেই হবে, যেখানে আমেরিকা বেসিক্যালি চাইছে বা বলছে যেটা, সেটা হচ্ছে বলার জন্য যে 20 বছরের জন্য আপনি এই বা তোমরা এই পরমাণুর যে প্রজেক্ট আছে, নিউক্লিয়ার পাওয়ারের যে প্রজেক্ট আছে, সেটাকে কমপ্লিটলি বন্ধ রাখো। বাট ব্যাকডোর চ্যানেলে যে সমস্ত কথাবার্তা হয়েছে, তাতে আমি এরকম কোনো কথা বলছি না যে মিস্টার মোদির সঙ্গে কথা হয়েছে বা মিস্টার সোয়ানসোর সঙ্গে কথা হয়েছে। যার সঙ্গে কথা হয়ে থাকুক না কেন, ইরান আপাতত রাজি হয়েছে এই 5 বছরে যেটা ইরান আটকে ছিল, বা ইরানও যেখানে জেদ ধরেছিল যে 5 বছরের পরে আমি আর হোল্ড করবো না, সেইটা একটা বার্গেনিং করে 12 বছরে গেছে বা 12 বছরে যাচ্ছে বা 12 বছরে ইরান রাজি হয়েছে। তার মানে গল্পটা যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা রিকোয়েস্ট করেছে যে ভাই 20 বছর, আগামী 20 বছর তুমি আর এই নিউক্লিয়ার পাওয়ারের কোনো প্রজেক্ট হাতে নেবে না, বা নিউক্লিয়ার পাওয়ারকে নিয়ে আর তুমি এগোবে না, তোমার প্রজেক্টটাকে এখানে স্টপ করে রাখো। যেটা ইরান 5 বছরের জন্য বলেছিল, সেটা আগামী দিনে ও বার্গেনিং করে 12 বছর পর্যন্ত আসবে। ফলে আগামী 12 বছর পর্যন্ত ইরান কথা দিচ্ছে যে ইরান আর এই ওর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টকে নিয়ে ও আর আগে বেরোবে না, বা আগে ওটা নিয়ে আর কোনো কাজও করবে না আগামী 12 বছরের জন্য। সেটা যাই হোক না কেন, ওভারঅল এই সমস্ত নিশ্চয়ই কথাবার্তা হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং ডোনাল্ড ট্রাম্প চাইছেন ব্যাকএন্ডে আর একটা এভিনিউ খুলে রাখতে। পাকিস্তানের উপর উনি ট্রাস্ট করেন না, যার ফলে এই সমস্ত জিনিস নিয়ে দীর্ঘ নিশ্চয়ই আলোচনা হয়েছে মিস্টার মোদির সঙ্গে, যার ফলে এই 40 মিনিটের আলোচনায় নিশ্চয়ই অনেক কিছু কমিউনিকেশন চলে এসছে। কারণ এই হরমুজ প্রণালীর আটকে থাকা বা মিডল ইস্টের যুদ্ধ কারোর জন্য তো মঙ্গল কিছু আনছে না, বা ডিস্ট্রাকটিভই আনছে বা ডিস্ট্রাকশনই আনছে, কনস্ট্রাকশন তো কিছু বা কনস্ট্রাকটিভ কিছু তো হচ্ছে না। তো যার ফলে এই সমস্তগুলো নিয়েই আলোচনা হয়েছে, আমরা এটাই খবর পাচ্ছি। এবং তার ফলে ইরান একটা ব্যাকডোর চ্যানেলের প্রেশারের ফলে ইরান আপাতত রাজি হয়েছে যে
20 বছরের জায়গায় ওরা 12 বছর পর্যন্ত এই কমিটমেন্টটা দেবে যে আগামী 12 বছর পর্যন্ত ওরা নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কোনো রকম প্রোগ্রেস ওরা আর করবে না নিউক্লিয়ার পাওয়ারের প্রজেক্ট নিয়ে। তো দেখা যাক আগামী দিনে কি কি ঘটে, বাট এটা বোঝা যাচ্ছে যে দরকারে পড়লে বা 11th আওয়ারে বা গলায় যখন তার তরোয়াল ঠেকে তখন পাগলা ট্রাম্পেরও কিন্তু আলটিমেটলি নরেন্দ্র মোদীকেই কাজে লাগে বা দরকারে লাগে বা তার পরামর্শই হয়তো নিতে হয় বা তার সঙ্গে সাজেশন নিয়ে বা তার সঙ্গে যৌথভাবে কোনো না কোনো আলোচনা করে তবে তাকে এগোতে হয়। এবং এটা তো ফ্যাক্ট যে আজকের দিনে ওয়ার্ল্ডে যতজন লিডার আছে তার মধ্যে মোস্ট ম্যাচিওর লিডারদের যে যদি আমি কোনো লিস্ট বানাই বা আমরা কেউই যদি বানাই তাহলে প্রবাবলি নরেন্দ্র মোদীর নাম, আমি বলছি না যে নাম্বার 1 বা নাম্বার 2 বা নাম্বার 3, আমি এরকম কোনো নাম্বারিংয়ে যাচ্ছি না, বাট নরেন্দ্র মোদীকে ইগনোর করে বা নরেন্দ্র মোদীর গভর্নমেন্টকে বা নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের যে সমস্ত আজকের দিনের কোয়ালিফাইড মাথারা রয়েছে, সেটা মিস্টার জয়শঙ্কর হোক, সেটা মিস্টার ডোভাল হোক, সেটা মিস্টার পীযূষ গোয়েল হোক, সেটা যেই হোক না কেন, বা মিস্টার পুরী হোক না কেন পেট্রোলিয়াম মিনিস্টার, যেই হোক না কেন কোয়ালিফাইড মিনিস্টাররা রয়েছেন বা আজকের দিনে নরেন্দ্র মোদীর যে এন্টার টিমটা রয়েছে সেটা একটা পারফর্মিং টিম, এটা মানতেই হবে। প্লাস মিস্টার নরেন্দ্র মোদী নিজে প্রচন্ড এফার্ট দেন বা এফিসিয়েন্সি লেভেল না হলে কি আর বিশ্বের এত তাবড় নেতাদের সঙ্গে উনি একসঙ্গে কাজ করছেন। এবং আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তাহলে হি ইজ ভেরি, মানে সবসময় একটা চার্মিং এবং একটা সবসময় জোশ নিয়ে একটা দেখে মনে হয় যে তার 75 বছর বয়স হয়ে গেছে। আমাদের ভারতবর্ষের যতজন প্রাইম মিনিস্টার এসছেন না কেন তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট প্রমিসিং এবং ভেরি স্মার্ট একজন প্রাইম মিনিস্টার, এটা তো অবশ্যই বলা যায়। একটা হলো সেটা। সেকেন্ড থিং হচ্ছে ম্যাচুরিটি না থাকলে কি আর এত লিডারদের সঙ্গে এরকমভাবে ঘোল খাইয়ে উনি সবাইকে নিয়ে চলছেন। এবং আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজে দেখেন তাহলে মিস্টার নরেন্দ্র মোদী সবার আগে থাকেন, বাকিরা কিন্তু পিছনে আসে, যেটা আমরা সচরাচর ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারদের ক্ষেত্রে দেখিনি। হাওয়েভার এই লং যে ডিসকাশন যেটা হয়েছে 40 মিনিটের যে কমিউনিকেশন, অনেক ধরনের নিশ্চয়ই কথা হয়েছে, বাট ডেফিনেটলি এটা পরিষ্কার আছে যে ইরানের বা মিডল ইস্টের এই যুদ্ধে আর একটা ব্যাকডোর চ্যানেল খুলছে, যে ব্যাকডোর চ্যানেলে নরেন্দ্র মোদী বা তথা ভারত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং ইসলামাবাদে খুব শিগগিরই আর একটা মিটিং হবে, সেই মিটিংয়ে যাই রেজাল্ট আসুক না কেন ইন বিটুইন ডেফিনেটলি ব্যাকডোর দিয়ে ইরানের সঙ্গেও কথাবার্তা চলছে বা করা হচ্ছে বা হবে, এবং সিমিলারলি ইসরায়েলের সঙ্গেও কথাবার্তা চলছে বা হবে। আশা করা যায় আমরা কোনো পজিটিভ এন্ড দেখতে পাবো এই যুদ্ধের। যদি না হয় তাহলে সেটা আমাদের সবার জন্যই কিন্তু খারাপ কোনো ইঙ্গিত বা খারাপ কোনো রেজাল্ট নিয়ে আসবে, আমি সেটা ভাবতেও চাই না। কাজেই দেখা যাক, আমরা আশা নিয়ে থাকি যে এই কনভারসেশনটা ভালো কিছুই আমাদের জন্য আগামী দিনে নিয়ে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ যদি লাগে, তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।